বাবা মাকে এই ক্রুজে কোনোদিন আনবে না, কারণ খেয়ালই করিনি কখন আমাদের ফেরি মাঝ সমুদ্রে চলে এসেছে এবং তাই শুরু হয়ে যায় বোটে। আমি জানতাম না ক্রুজে এইসব আছে। আমরা সবসময় গভর্নমেন্টকে দোষ দিই, দোষটা আমাদের নিজেদের। কারণ এই রিসর্টের একটা প্রাইভেট বিচ আছে, সেখানে আমরা এখন যাবো। রাধানগরে এসে বুঝতে পারছি যে মোদিজি কেন আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপকে প্রমোট করছিল। এটা একটা রং, এটা একটা। এখানকার লোকালরা বললো যে প্রচুর সাপ খোপ বেরাতে পারে। এই যে ব্রেন কোরাল, দেখো মা, ব্রেনের মতন দেখতে, মুক্ত বেরিয়ে সেটা দিয়ে। ওটা জ্যান্ত, কিন্তু বেশি টিপলে কামড় দেবে। কি করবো, কেন কি সেটা পরের কথা, কিন্তু গল্প তো আর মাঝখান থেকে শুরু হতে পারে না। গল্প শুরু হয়ে হচ্ছে স্বপ্ন থেকে। ফার্স্ট টাইম যখন সিনেমায় ক্রুজ দেখেছিলাম স্বচ্ছ নীল সমুদ্র, হালকা বাতাস, তরুণ তরুণী, পার্টি মেজাজ, আর হ্যাঁ, বিলাসিতা। তো সেইটা এক্সপিরিয়েন্স করার জন্য সকাল সকাল আমি তৈরি হয়ে গেছিলাম আমার লাইফের ফার্স্ট ক্রুজ এক্সপিরিয়েন্সের জন্য। কিন্তু ওখানে গিয়ে যে দেখলাম, কিন্তু না, আছে যতটাও পাতি ভেবেছিলাম ততটাও নয়। তবে এই ম্যাক্রুজ নামক ক্যাটামেরান ফেরিতে ওঠার জন্য কিন্তু রীতিমতন ফ্রিজ চেকিং হয়, একদম এয়ারপোর্টে প্লেনে ওঠার আগের মতন। ইনফ্যাক্ট ভেতরে সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া হয় যে জলে ডুবলে কি করতে হবে, জাস্ট লাইক অ্যান এরোপ্লেন। তবে জলে না ডুবুক সেটাই আমরা চাই। আমাদের কপালটা সত্যি খুব ভালো, যার জন্য আমরা মিডল সিট পেয়েছি। উইন্ডো নয়, কিন্তু ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা ছিলাম প্রিমিয়াম কেবিনে, আর উপরে ছিল হচ্ছে ডিলাক্স কেবিন। সেখানে অ্যারেঞ্জমেন্টও মোটামুটি সেমই নিচের মতো। এছাড়াও ছিল হচ্ছে রয়্যাল কেবিন। উঠতে দেখে আমাদের ফেরি ছেড়ে দিল এবং উইন্ডো সিটে কেউ বসেনি বলে আমি বসে লুফত উঠাচ্ছিলাম বাইরের সিনারি। ভুল করেও বাবা মাকে এই ক্রুজে কোনোদিন আনবে না, কারণ একবার এখানে বসে গেলে আর উঠতে চাইবেই না। যদিও সিকিউরিটি গার্ড তারপর ঘাড় ধাক্কা দিয়ে নিচে পাঠিয়ে দেয় এবং নিচে গিয়ে আমাদের প্যাকড ব্রেকফাস্টটাই আমরা সেরে নিই চটজলদি। যার মধ্যে ছিল হচ্ছে পুরি আর আলু। খেতে খেতে খেয়ালই করিনি কখন আমাদের ফেরি মাঝ সমুদ্রে চলে এসেছে এবং লিটারালি দুদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এবং তাই শুরু হয়ে যায় বোটে মারাত্মক দুলুনি। কিন্তু আমার বাবাকে তো ঠিক তখনই কফি খেতে হবে, আগেও না পরেও না, ঠিক তখন। তো কোনো মতে পাকড়া পাকড়ি গেম খেলতে খেলতে আমরা গিয়ে পৌঁছলাম ক্যাফেটেরিয়ার সামনে, এবং আমি তো খেয়ালই করিনি যে এই ফেরিতে এইটা রয়েছে, কারণ কি এটা রয়েছে ফেরির ব্যাক সাইডে। বেশি কিছু নিয়েছিলাম দুটো চা, তার কারণ হচ্ছে এখানে সবকিছুই মারাত্মক এক্সপেন্সিভ। মানে আমরা জাস্ট কফি আর প্যাটিস নিয়েছি, তাতেই হয়ে গেছে 150 টাকা। এই ফেরিটা এখান থেকে হ্যাভলক আইল্যান্ড যেতে প্রায় 1.5 ঘন্টা নেবে। এর মধ্যেই কখন যে 1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। ভাই এক্সপেকটেশন অনুযায়ী তো হয়নি, কিন্তু মজা এসছে। ওখান থেকে বেরিয়ে আমাদের বাস রেডি ছিল এবং সেই বাসে চড়ে আমরা বেরিয়ে পড়ি ডিরেক্ট সাইট সিন করতে। আন্দামানের রাস্তাগুলো এতটা মসৃণ এবং চারিদিকে এত গাছপালা যে কখন যে আধ ঘন্টা কেটে গেল এরই মধ্যে বুঝতেই পারলাম না। আর আমরা এসে দাঁড়ালাম রাধানগর বিচের সামনে। হতে পারে মলডিভস, কিন্তু রাধানগরে এসে বুঝতে পারছি যে মোদিজি কেন আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপকে প্রমোট করছিল। এক অপূর্ব বিচ, সাদা ধবধবে বালি, সামনে নীল টুকটুকে জল, মানে আন্দামানের জল সত্যি সিনেমার মতন নীল চকচকে করছে। সাথে তো আর ব্লু সার্টিফাইড বিচের খ্যাতি অর্জন করেনি। তবে সেখানেও আমাদের জন্য ছিল বহাল আয়োজন। নামতে না নামতে রেডি ছিল ডাবের জল অ্যাজ ওয়েলকাম ড্রিঙ্ক। আন্দামানের ডাবে প্রচুর জল হয়। এবার এমনিতে আমার স্নানের কোনো প্ল্যান ছিল না, কিন্তু এত ঝাঁ চকচকে জল দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, এবং আমার ইনডিসাইসিভ মাইন্ড দেখে বাবা মা দুজনেই হাসতে লাগলো। তো ড্রেস চেঞ্জ করেই ঝাঁপিয়ে পড়লাম জলের মধ্যে। ওঠার পরেও দেখলাম আমাদের গ্রুপেরই অনেকে তখনও স্নান করছে। তো আমি ভাবলাম যে সময় কাটানোর জন্য বিচটা একটু পায়ে হেঁটে দেখা যাক। এরপরেই আমাদের বন্দোবস্ত করা ছিল হচ্ছে হোটেল সাইডের একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম টুকিটাকি কেনাকাটা করতে। জীবনে আর যাই করুন, মহিলাদের নিয়ে শপিং করবেন। সবকিছু সেরে বাসে চড়ে আমরা বেরিয়ে পড়লাম যে বিচের উদ্দেশ্যে। সেই বিচটা ইন টার্মস অফ সাইট সিন আমার আরো ভালো লেগেছে রাধানগর বিচের চেয়ে, আর তা হচ্ছে কালাপাত্থার বিচ। কিন্তু ওখানে ছিল একটা প্রবলেম। অপূর্ব সুন্দর বিচ আন্দামানের সব জায়গায়, কিন্তু আমরা সবসময় গভর্নমেন্টকে দোষ দিই, দোষটা আমাদের নিজেদের। কারণ একটা এত সুন্দর নীল জল, সাদা ফুটফুটে একটা বিচে এখানে একদম যত্রতত্র ময়লা ফেলা, এইখানটা পুরো ময়লা, এখানটা ময়লা,
হ্যাঁ, সুতরাং এরপর ফরেনাররা এসে যখন বলে যে ভারতটা খুব নোংরা, সেই কথাটাকে কীভাবে ডিফেন্ড করি বলুন তো, যে না ভারত নোংরা নয়, আপনারা বাজে কথা বলছেন। কারণ এত সুন্দর বিচ তো, এত সুন্দর নীল জল, সাদা ধবধবে বালির বিচ আমি দেখিনি, একদম সিনেমার মতো। সেখানেও মানুষ ময়লা করবে। সমুদ্রের মধ্যেও নিশ্চয়ই টিন, ক্যান, প্লাস্টিক ফেলা রয়েছে, শিওর রয়েছে। এগুলো একটু নিজেদেরকে দেখা উচিত। সামনে কিন্তু প্রচুর ডাস্টবিন রয়েছে, বিচে 5-6খানা ডাস্টবিন দেখছি আমি। যদিও এই বিচটাতে এমন কিছু করার নেই এবং আমরা কেউ স্নানেও নামেনি, তো ভাবলাম বরঞ্চ পায়ে হেঁটেই এদিক ওদিকটা একটু দেখা যাক ঘুরে। দেখতে পেলাম প্রচুর ম্যানগ্রোভ ট্রিজ এবং ডেড কোরালস। এই ম্যানগ্রোভ ট্রিজ কিন্তু এই বিচটাকে অনেকটা বাঁচিয়েছিল 2004-এর বিখ্যাত ইন্ডিয়ান সুনামিতে। কি হচ্ছে? রিল্যাক্স, হাওয়া খাচ্ছে সমুদ্র। সামনে বিচে নামবে না? চলো নামো। আমাদের তো কিছু নেই, গাছপালা। নামবে তো? নামবে না? সেরকম নামবো, একটু হাওয়া খানি, বেশ হাওয়া। দুপুর 3টে বলে রোদ ছিল একটু মারাত্মক, কিন্তু তাতেও কিন্তু ছবি তোলা থেকে কাউকে থামানো যায়নি। তবে এই বিচে একটা জিনিস খুব ভালো লাগলো, যে চারিদিকে বিভিন্ন ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। ইনফ্যাক্ট শুয়েও সমুদ্র দেখা যায়, যেমনটা দেখছিল আমার মা। এই পথগুলো সোজা চলে গেলে এখানে বিভিন্ন ট্রেলস রয়েছে ট্রেকিং করার। এই আমার পেছনে যেটা, এখানেও করা যায়, বাট এখন যেহেতু বিকেল হয়ে গেছে এবং এখানকার লোকালরা বললো যে প্রচুর সাপখোপ বেরাতে পারে, 1-1.5 কিলোমিটার হাঁটলে ওখানেও একটা একটা বিচের পাড় আছে, তো সেই জন্য আমরা এই রিস্কটা নিচ্ছি না। বিচ দেখা শেষ হলে আমাদের সেদিনের মতন ট্যুর কমপ্লিট হওয়ায় আমরা আসি আমাদের নতুন হোটেলে, হোটেল এল ডোরাডো। ওভারঅল জায়গাটা মারাত্মক পিসফুল, কারণ এখন বিকেলবেলাতে দেখো চুপচাপ নিরিবিলি, কোনো আওয়াজ নেই, কথা নেই। অ্যান্ড অলসো যেটা শুরুতে বলেছিলাম যে এই রিসর্টের একটা প্রাইভেট বিচ আছে, সেখানে আমরা এখন যাব বিকেলের সময়টা কাটাতে। তবে যতটা না আশা করেছিলাম তার চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর ছিল, কারণ বড় বড় নারকোল গাছে ভরা এবং গোল্ডেন আওয়ারে জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছিল। যদিও বিচে গিয়ে হালকা ডিসঅ্যাপয়েন্টেড হই, কারণ তো হাঁটা চলার দরুন সমুদ্র পিছিয়ে গেছিল, কিন্তু অ্যাডভেঞ্চার করার লোকেরা ঠিক সুযোগ খুঁজে নেয়। তাই অমরদা, আমি, মা এবং আরো কয়েকজন মিলে নেমে পড়ি ডেড কোরালস দেখতে। চারিদিকে যা দেখা যাচ্ছে এগুলো সবই ডেড কোরালস। অরিজিনাল করি ওর তো গিফট করলো তো। এই দেখো, গিফট ওয়ারটা বলে আগেই নিয়ে নিল, হয়তো গিফট করতো না। তো বটেই। আছে এখানে, আমি অনেকগুলো এখানে কালেকশন করে। কি সুন্দর রং দেখ ভাই, বুঝিস? এটা একটা রং, এটা একটা ভায়োলেট কালার। এরপরে শুরু হয় মাছ আর কাঁকড়া খোঁজার পালা। মাছ না, এটা গুড়ি গুড়ি মাছ। এর তলায় ক্যাংড়া আওয়াজ আছে, হচ্ছে রে ভাই। করে ছাড়ছে ক্যাংড়া আছে। এই যে ব্রেন কোরাল, দেখো মা, ব্রেনের মতন দেখতে, ওই জন্য ব্রেন কোরাল। এরকম না, হ্যাঁ, এরকম না। কিন্তু এটা শক্ত, তাই বলছে মরা। ওই যে ওখানে আছে নরম, বলছে স্পঞ্জ, মানে ওটা বেঁচে আছে। এটা বেশি আছে জ্যান্ত, ওর মধ্যে নিচ দিয়ে জল পাচ্ছে। নরম। দেখো হাত দাও, মেটের মতো নরম। মা হাত দাও, হাত দিয়ে ধরুন, যদি নরম হয় জান তো বলবে নরম কিনা। একদম পুরো সেই মেটে মেটে, মাংসর মেটে যেরকম। হ্যাঁ, ওটা জ্যান্ত, কিন্তু বেশি টিপলে কামড় দেবে। তোমায় কি করলো? বেশি টিপলে কামড়। ফালতু কথা বলছিস, ফালতু কথা বলছিস না ভাই। তুমি ওরই একটা ভাইকে দেখাচ্ছ ওকে, যে মৃত তোমার হাতে। হ্যাঁ, মুখ তো বেরিয়েছে এটা দিয়ে। মুখ তো বেরোবে না, আমাদের কপাল ওটা ফাঁকা বেরিয়েছে। এটা ঘরের মুখ তো ঢুকিয়ে হ্যাঁ। 5 টাকার আঠা মেরে দেবো। তারপর লোকদের খুলে খুলে দেখাবো হ্যাঁ, বারবার। হ্যাঁ। একটাই মরছে, একটাই বাঁচছে। তো কিছুটা এইভাবেই আমরা শেষ করি আমাদের মারাত্মক হেক্টিক দিনটা। তবে এই তো ছিল হ্যাভলকে আমার ফার্স্ট ক্রুজ এক্সপিরিয়েন্সের গল্প, কিন্তু আন্দামানে যে আমরা আরও যা যা মজা করতে চলেছি তা তোমার কোনো আন্দাজ নেই। তাই জন্য এই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যাতে ওই এপিসোডগুলোকে দেখতে পারো। আর লাইক, কমেন্ট, শেয়ার যা যা করতে হয় করে দাও, যাতে বলতে পারো যে ভিডিওটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, জঘন্য হয়েছে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ অবধি কি যেন, ও হ্যাঁ, পিস আউট।